তোমাদের এত বড় সাহস হলো কি করে? প্রথম দিন থেকে তোমাদের শেখানো হয়েছে সর্বদা সত্য কথা বলবে। তোমরা একে অপরকে ভালোবাসো, তোমরা সংসার পাততে চাও, তো ভালো কথা। তাই বলে কাউকে কিছু না জানিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আশ্রম ছেড়ে চলে যাচ্ছে, এই তোমাদের গুরুদক্ষিণা। তোরা যদি এভাবে চলে যেতিস আমরা কি করে বুঝতাম যে তোরা কোথায় গেছিস? সাধু বাবার কত বড় বদনাম হয়ে যেত। শোন, আর যদি সাধু বাবা একবার বলে না, তোদের তীর ধনুক দিয়ে মেরে শেষ করে ছাড়ো। ছেড়ে দাও ওদের। কোথায় চলে যাচ্ছ? চলে যাও, তোমাদের মুখ আমাদের দেখিও না আর। আপনি যদি আমাদের বিয়ের অনুমতি না দেন? তাই পালিয়ে যাচ্ছিলে? আচ্ছা, আজ অব্দি তোমাদের কোনো ক্ষতি আমি করেছি? উল্টে তোমাদের নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করেছি। আচ্ছা, পালিয়ে তোমরা কোথায় যেতে, কি খেতে? এইখানে যে জীবনটা তোমাদের দেওয়া হয়েছিল সেই জীবনটা তোমাদের পছন্দ হচ্ছে না, তাই তো? সাধু বাবা, আমাদের ভুল হয়ে গেছে সাধু বাবা, এই ভুল আমরা আর কোনোদিনও করব না। আপনি যদি আমাদের বিয়েটা মেনে নেন আমরা এখানেই থেকে যাব, আমরা অন্য কোথাও যেতে চাই না। তাই শুধু নিজের স্বার্থ পূরণের জন্য তোমরা আশ্রম ছেড়ে পালিয়ে যাচ্ছিলে? সাধু বাবা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, আমরা এরকম ভুল আর কোনোদিনও করব না সাধু বাবা। বেশ, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেন এমন ঘটনা না ঘটে। মিতালি, তুমি আজই এদের বিবাহের বন্দোবস্ত করো। সাধু বাবা আজই? হ্যাঁ, আজই। এরা বিয়ের জন্য আশ্রম ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তখন আমি বুঝতে পেরেছি এদের বিয়ে দেওয়াটা কতটা জরুরি। যাই হোক, এদের আজই বিয়ের বন্দোবস্ত করো মিতালি। হ্যাঁ, পায়ে হাত দিও না, পায়ে হাত দিও না। এই আশ্রমে মেয়েরা পায়ে হাত দেয় না। সাধু বাবা, আমাদের মাফ করে দিন সাধু বাবা, আমাদের মাফ করে দিন। আপনার আশীর্বাদ না থাকলে আমরা তো কিচ্ছু করতে পারতাম না সাধু বাবা। আসলে আমরা তো লেখাপড়া শিখিনি, তাই এত কিছু। লেখাপড়া করো, গুরুজি সকাল সন্ধে পড়াশোনা করান, সেখানে যাও, সেখানে গিয়ে পড়াশোনা করো। একটা কথা জেনে রাখবে, শিক্ষিত মানুষ না হলে দেশের বা সমাজের উপকার করা যায় না, ভালো করা যায় না। প্রকাশ, তুমি আজই এদের বিবাহের বন্দোবস্ত করো। হ্যাঁ, কি তুমি এত তাড়াতাড়ি সব জোগাড় যন্ত্র করতে পারবে তো? হ্যাঁ সাধু বাবা, আপনি যখন একবার বলে দিয়েছেন তখন আর কোনো সমস্যাই নেই। আমরা এক্ষুনি তাড়াতাড়ি সব জোগাড় যন্ত্র করার ব্যবস্থা করছি। এই চলো চলো চলো, সবাই চলো। কল্যাণ হোক। সাধু বাবা, সত্যি আজ ওদের বিয়ে হবে? হ্যাঁ। আচ্ছা মা, তুমি কোনোদিন কোনো বিয়ে দেখেছো? ধরো কোনো বাড়িতে, মন্দিরে কিংবা আশ্রমে কোনো বিয়ে দেখেছো তুমি? হ্যাঁ, আমি দেখেছি বিয়ে। দেখেছো? কোথায় দেখেছো? কোথায় দেখেছি সেটা মনে নেই, কিন্তু কিন্তু আমি বিয়ে দেখেছি। একটা ছেলে আর একটা মেয়ে, তাদের মুখটা ঠিক স্পষ্ট না, অনেক লোকজন আছে, শাক বাজছিল, মন্ত্র উচ্চারণ হচ্ছে। যদিদং হৃদয়ং মম তদিতং হৃদয়ং তপ। এই তো দেখছি তোমার মন্ত্র মনে আছে। তো কাদের বিয়ে হচ্ছে, তাদের মুখটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি কারোর মুখ কেন দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আমি মুখ কেন দেখতে পাচ্ছি না? ব্যাকুল হলো না মা, ব্যাকুল হলো না। দেখো, বিয়ের মন্ত্র যখন তোমার মনে পড়েছে, মন্দিরের ছবি আবছা আবছা তুমি দেখতে পাচ্ছ, মেয়েটাকে দেখতে পাচ্ছ, তখন চিন্তা করো, সব কিছু আস্তে আস্তে তোমার মনে পড়ে যাবে। আসলে কি জানো মা, রাতের অন্ধকারে সব কিছু আবছা আবছা দেখা যায়, কিন্তু যেই ভোরের আলো ফোটে সব কিছু স্পষ্ট হয়ে যায়। চিন্তা করো, সব কিছু তোমার মনে পড়বে। তোমার মনের মধ্যে একটা অন্ধকারের আস্তরণ পড়ে আছে, সেখানে সূর্যের আলো এসে পড়বেই, তখন সব অন্ধকার কেটে যাবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কি করে সূর্যের আলো পড়বে সাধু বাবা? আমার কাছে সবটা কেমন আবছা, আমার কেন কিছু মনে পড়ছে না।
আমি আমি কেন কিছু মনে করতে পারছি না? কেন আমার কাছে সবটা এরকম আবছা, কেন স্পষ্ট না কেন? পড়বে পড়বে, সূর্যের আলো পড়বেই পড়বেই। দেখো, তুমি যে এত সুন্দর নাচো, নিশ্চয়ই তুমি কারো কাছে নাচ শিখেছো। হ্যাঁ, কে তোমার নৃত্যগুরু বলো না? তার নামটা কি মনে আছে? হ্যাঁ মা, ভেবে বলো তো। বলো মা। সুধা, সুধা। সাধু বাবা, আছি মা, আছি। বলো মা, যদি মনে পড়ে সব কথা আমাদের খুলে বলো। হ্যাঁ, বলো না যে তুমি কার কাছে নাচ শিখতে, মানে তোমার নৃত্যগুরু কে, তার নাম কি মনে পড়ছে? না, মনে পড়ছে না। কিন্তু কিন্তু কিছু কিছু ছবি না আমার চোখের সামনে ভাসছে। আমি আমি দেখতে পাচ্ছি, আমি কিছু মুখ দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু সেই মুখগুলো আমার কাছে স্পষ্ট নয়। সবটা কেমন আবছা আবছা লাগছে। ঠিক আছে মা, তুমি শান্ত হও মা। আমি কেন নামটা মনে করতে পারছি না? মা, তুমি শান্ত হও মা। যাও, আজকে ওদের বিয়ের অনুষ্ঠান, যাও গিয়ে সেই অনুষ্ঠানে আনন্দ করো। বেনিতা, হ্যাঁ বলুন সাধু বাবা। আমি তোমাদের বলেছিলাম সবাইকে নিয়ে আনন্দ করতে, তা এই মেয়েটি বাদ পড়লো কেন? এই মেয়েটি আশ্রমে নতুন এসেছে, সে কি দোষ করেছে? একেও তোমাদের সঙ্গে নাও। ওর একটা নাম দিন সাধু বাবা, ওকে ডাকবো কি বলে? এই নববর্ষে মেয়েটির একটা নতুন নাম দিন। ঠিকই তো, আশ্রমে বিয়ের উৎসব, চারপাশ আজ মেতে উঠেছে নববর্ষের আনন্দে। বেশ, ওর নাম দিলাম নয়নতারা। ওকে তোমরা নয়নতারা বলে ডেকো। বাহ, এই নববর্ষে দারুণ একটি নাম পেল মেয়েটি, নয়নতারা। আমরা আজ সারাদিন দারুণ আনন্দ করব। একটু পরেই ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তুমি নিশ্চয়ই কোনোদিনও আমাদের আশ্রমের নিয়মের বিয়ে দেখোনি, তবে দেখো আজকে ভালো লাগবে। চলো নয়নতারা, চলো। এই মেয়েটির সম্পূর্ণ পরিচয় আমাকে খুঁজে বের করতেই হবে। গুরুজি, এই মেয়েটি আপনাদের নাচের সঙ্গে যুক্ত। সুদর্শনার নাম শুনে এই মেয়েটি কিরকম অস্থির হয়ে পড়েছিল। আমার দৃঢ় বিশ্বাস এই মেয়েটির সঙ্গে সুদর্শনার কোনো রকম যোগাযোগ আছে। সুদর্শনা, কত বছর বাদে নামটা শুনলাম। সুদর্শনার মঙ্গলের জন্যই আমি একদিন ওকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু অঞ্জন প্রসাদ যদি জানতে পারে যে আমি সুদর্শনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, হয় আমাকে নয় সুদর্শনার কোনো ক্ষতি করবে। আচ্ছা গুরুজি, সুদর্শনার সঙ্গে আপনার ছাড়াছাড়ি হওয়ার আগে, মানে আপনারা তো স্বামী স্ত্রীর মতোই থাকতেন, তখন কি সুদর্শনা সন্তান সম্ভব ছিল? কই, এই কথা তো আমাকে কোনোদিন বলেনি। হঠাৎ রাতের অন্ধকারে একদিন চলে গেল, আর কোনোদিন ওর সঙ্গে আমার দেখা হয়নি। তবে তারপরে ওর জীবনে কেউ এসেছে কিনা সেটা অবশ্য আমার জানা নেই। না গুরুজি, আমি সুদর্শনাকে যতটুকু চিনি, ও তেমন কাজ করতেই পারে না। আপনার প্রতি অবিচল ছিল। দেখুন গুরুজি, আপনারা একসঙ্গে থাকতেন। ও যদি সন্তান ধারণ করতোই, ও একমাত্র আপনার সন্তানই ধারণ করবে, অন্য কারণ নয়। সাধু বাবা, আপনি হঠাৎ সন্তান ধারণের কথা কেন বলছেন? যেহেতু আপনারা একসঙ্গে থাকতেন, স্বাভাবিক নিয়মে এটা তো হতেই পারে। আচ্ছা গুরুজি, মানে নয়নতারা আপনারা সুদর্শনার সন্তান নয় তো? না,